আচ্ছা, ভারতের বিদেশ নীতিকে সত্যিই বদলে যাচ্ছে, মানে একটা বড়সড় পরিবর্তনের দিকে এগোচ্ছে। সম্প্রতি ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে যা নিয়ে কিন্তু জোর গুঞ্জন শুরু হয়েছে। ভারতের যে একটা স্বাধীন অবস্থান ছিল এতদিন ধরে, সেটা নিয়ে এখন প্রশ্ন উঠছে। তো চলুন আজ আমরা এই ব্যাপারটারই গভীরে যাব। এই যে দেখুন, এই নাটকীয় লাইনটা দিয়েই কিন্তু সূত্রটি তার বিশ্লেষণ শুরু করেছে। মানে একটা বাক্যেই বুঝিয়ে দেওয়া হচ্ছে যে পরিস্থিতিটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, আর এটাই আমাদের আজকের আলোচনার প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে। তো ঠিক কি এমন ঘটল ভারত মহাসাগরে, যার জন্য বন্ধুত্বের সম্পর্ক নিয়েই প্রশ্ন উঠে গেল? চলুন একদম সেই নির্দিষ্ট ঘটনাটা দিয়েই শুরু করা যাক, যা এইসব সমালোচনার জন্ম দিয়েছে। দেখুন, ঘটনাগুলো কিন্তু খুব দ্রুত ঘটেছিল। 17ই ফেব্রুয়ারি ভারতীয় নৌবাহিনী ইরানের যুদ্ধজাহাজ আইরিস ডিনাকে বেশ বড়সড় আয়োজন করে স্বাগত জানালো যৌথ মহড়ার জন্য। মার্চের শুরুতেই জাহাজটা ইরানের দিকে রওনা দেয়, আর ঠিক 4টা মার্চ একটা মার্কিন সাবমেরিন টর্পিডো মেরে জাহাজটাকে ডুবিয়ে দিল। আর এই ঘটনার মানবিক দিকটা ভাবুন একবার। ৮৭ জন ইরানি সৈন্য, হ্যাঁ ৮৭ জন সৈন্য প্রাণ হারালেন। এই সংখ্যাটা আমাদের মনে করিয়ে দেয় যে ভূ রাজনৈতিক সিদ্ধান্তের পিছনে কিন্তু মানুষের জীবন জড়িয়ে থাকে। তো এবার আসা যাক মূল যুক্তিতে। সূত্রটি ভারত সরকারের প্রতিক্রিয়ার ওপর, বা বলা ভালো প্রতিক্রিয়ার অভাবের ওপর জোর দিচ্ছে। এই যে একটা অদ্ভুত নীরবতা, এর পিছনে আসলে কি অর্থ লুকিয়ে আছে, এটাই কিন্তু এই আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। এই যে বৈপরীত্যটা দেখছেন, এটাই কিন্তু সমালোচনার মূল ভিত্তি। ভাবুন একবার, একদিকে ইন্ডিয়ান নেভি হ্যাশট্যাগ দিচ্ছে বন্ধুত্বের সেতু বা হ্যাশট্যাগ ব্রিজেস অফ ফ্রেন্ডশিপ, আর ইরানি জাহাজকে স্বাগত জানাচ্ছে। আর অন্যদিকে ঘটনার পর অভিযোগ উঠছে যে শাসক দলের অ্যাকাউন্ট থেকে টুইট করা হচ্ছে এটা আমাদের ব্যাপার নয়। দুটো ছবি একেবারে উল্টো, তাই না? ভারতে ইরানের যিনি রাষ্ট্রদূত, তার এই বক্তব্যটা, যা কিনা সূত্রটিতে উল্লেখ করা হয়েছে, ভারত সরকারের এই সম্পূর্ণ চুপ থাকার দাবিটাকে আরও জোরালো করে তুলছে। তার কথা অনুযায়ী ঘটনার পর একটা সামান্য যোগাযোগ পর্যন্ত করা হয়নি। এই আলোচনায় নেট সিকিউরিটি প্রোভাইডার বা নিরাপত্তা প্রদানকারী, এই ধারণাটা বোঝা খুব জরুরি। ভারত কিন্তু নিজেকে ভারত মহাসাগরে এই ভূমিকাতেই দেখে, মানে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব ভারতের, আর যে কোনো সংকটে ভারতই সবার আগে এগিয়ে আসবে। সূত্রটি কিন্তু খোদ প্রধানমন্ত্রী নিজের কথায় তুলে ধরেছে। তিনি বলছেন ভারতীয় নৌবাহিনী হল ভারত মহাসাগরের রক্ষক। কিন্তু আইরিস ডিনার ঘটনায় এই যে একটা কথিত নিষ্ক্রিয়তা, সেটা এই ঘোষণার সঙ্গে কতটা মিলছে, প্রশ্নটা কিন্তু এখানেই উঠছে। চলুন এবার একটু ইতিহাসে ফেরা যাক। সূত্রটি দাবি করছে যে ভারত তার দীর্ঘদিনের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনের নীতি থেকে সরে এসেছে। সহজ কথায় বলতে গেলে ভারত ঐতিহাসিকভাবে কোনো একটা নির্দিষ্ট পাওয়ার ব্লকের দিকে ঝুঁকে না পড়ে নিজের স্বাধীন মতামত বজায় রেখেছে। এই টেবিলটা দেখুন, একেবারে পরিষ্কার হয়ে যাবে যে অতীতে ভারতের অবস্থান ঠিক কী ছিল। সূত্র বলছে ১৯৭৯ সালে ইন্দিরা গান্ধী নিজের বন্ধু দেশ সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আগ্রাসনেরও কিন্তু নিন্দা করেছিলেন। ২০০৩-এ অটল বিহারী বাজপেয়ী ইরাক যুদ্ধের বিরোধিতা করেন। এমনকি ২০১১ সালেও মনমোহন সিং লিবিয়ায় পশ্চিমী হস্তক্ষেপের বিরুদ্ধে জাতিসংঘে আওয়াজ তুলেছিলেন। আচ্ছা, এই যে নীতি পরিবর্তনের কথা বলা হচ্ছে, এর ফলে দেশের সার্বভৌমত্ব আর অর্থনীতির ওপর কী প্রভাব পড়েছে বলে সূত্রটি দাবি করছে, চলুন এবার সেদিকে একটু নজর দেওয়া যাক। শুধু একটা শব্দ, অনুমতি। সূত্রটির মূল দাবিটাই হল ভারত তার জ্বালানি কেনার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও নাকি সার্বভৌমত্ব হারিয়েছে। এখন তাকে অন্যের অনুমতির জন্য অপেক্ষা করতে হচ্ছে। সূত্রটিতে উল্লেখ করা মার্কিন কর্মকর্তার এই বক্তব্যটি সেই দাবিকে আরও জোরালো করছে। ভাবুন, অনুমতি শব্দটি ব্যবহার করা হচ্ছে। সূত্রটি এটাই বোঝাতে চাইছে যে ভারতের মতো একটা সার্বভৌম দেশকেও এখন বাণিজ্য করার জন্য আমেরিকার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। ভারতের জ্বালানি ব্যবস্থা যে কতটা ঝুঁকির ওপর দাঁড়িয়ে আছে, এই চার্টটা দেখলেই বোঝা যায়। দেশের প্রায় ৫৫% তেলই আসে মধ্যপ্রাচ্য থেকে। তার মানে হরমুজ প্রণালীতে যদি কোনো সমস্যা হয়, তাহলে ভারতের জ্বালানি নিরাপত্তায় কিন্তু বড়সড় সংকট তৈরি হতে পারে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই যে বড় বড় আন্তর্জাতিক রাজনীতির কথা আমরা বলছি, এর প্রভাব কিন্তু সরাসরি এসে পড়ছে আমাদের আপনার, মানে সাধারণ মানুষের রান্নাঘরে। সূত্রটি দাবি করছে যে এই গোটা পরিস্থিতির জন্যেই নাকি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে গেছে ৬০ টাকা। ভাবা যায়, মানে বিদেশ নীতি শুধু খবরের কাগজের হেডলাইন নয়, এটা আমাদের প্রতিদিনের পকেটের খরচের সাথেও সরাসরি যুক্ত।
তাহলে আসল প্রশ্নটা হলো, কেন এই নীতি পরিবর্তন, কেন এই নীরবতা? আলোচনার শেষ অংশে সূত্রটি এর পেছনে কিছু সম্ভাব্য কারণের কথা অনুমান করেছে। তবে মনে রাখতে হবে, এগুলো কিন্তু সূত্রের নিজস্ব জল্পনা। হ্যাঁ, এটাই হলো সেই $1,000,000 প্রশ্ন, যার উত্তর সূত্রটি খোঁজার চেষ্টা করেছে। নীতির এই নীরব পরিবর্তনের কারণটা ঠিক কি? সূত্রটি মূলত 3টে সম্ভাব্য কারণের দিকে ইঙ্গিত করেছে। 1. ইরানের ওপর হামলার ঠিক 48 ঘণ্টা আগে প্রধানমন্ত্রীর ইসরায়েল সফর। 2. বিরোধী নেতাদের অভিযোগ, যেখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী কোনো এক ধরনের চাপের মুখে পড়েছেন। আর 3 নম্বর হলো একটা থিওরি, যা অনুযায়ী ব্যবসায়ী আদানির বিরুদ্ধে দুর্নীতির মামলাকে নাকি চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আবারও বলছি, এই সব অভিযোগ কিন্তু সূত্র থেকেই নেয়া। তাহলে দেখুন, একটা জাহাজ ডুবে যাওয়া আর সরকারের নীরবতা নিয়ে এই যে সমালোচনামূলক বিশ্লেষণ, এটা আমাদের একটা অনেক বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। একটা দেশের স্বাধীন বিদেশনীতি কি শুধুই একটা আদর্শ, নাকি এটা তার সার্বভৌমত্ব আর অর্থনৈতিক নিরাপত্তার চাবিকাঠি? এই পরিবর্তন বিশ্বমঞ্চে ভারতের অবস্থানকে কিভাবে প্রভাবিত করবে, তার উত্তর হয়তো সময়ই দেবে, কিন্তু প্রশ্নগুলো কিন্তু এখনই ভাবার মতো।